জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে সংস্থাটির সদর দফতরের বাংলাদেশ সময় সন্ধ্যায় অধিবেশনে যোগ দেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সদর দফতরের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। এই সময় তার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেটের সাথে সাক্ষাৎ করেন। এদিকে উদ্বোধনী অধিবেশন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় দুপুর ১:৩০টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে টিম নিক্ষেপের ঘটনায় প্রবাসী যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এবং আখতার হোসেন বলেন, দূতাবাসের অব্যবস্থাপনার কারণে এই ঘটনা ঘটেছে। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে। এ ধরনের নেগেটিভ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আছে। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ অন্যায়ের জন্য বিন্দু মাত্র অনুশোচনা করে না, তা নিউ ইয়র্কের ঘটনায় আবারও প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেল 4:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি। দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও লিখেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে সোমবার নিউ ইয়র্কে গেছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেনস্থার শিকার হন রাজনৈতিক নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির নেতা আখতার হোসেন ও তাসনিম যারা হামলার শিকার হন। এই হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। এই ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করছে। এতে আরও বলা হয়, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকেরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শেখ হাসিনা শাসনামলে সহিংস রাজনৈতিক সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সহিংস রাজনীতির এই সংস্কৃতি নির্মূলে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা ও সফর সঙ্গী নিরাপত্তা প্রসঙ্গে বলা হয়, রাজনৈতিক নেতাদের সফরকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল। তবে শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে বের হতে হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর প্রতিনিধি দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রে হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। আফজাল হোসেনের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তার সফর সঙ্গে বিএনপি ও এনসিপি নেতাদের ওপর হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। এদিকে নিউ ইয়র্কে হামলার প্রতিবাদে বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ওনার উপর হামলা না হলেও ওনার বিরুদ্ধে যে সকল অশ্লীল কথাবার্তা আমরা শুনেছি ওই ভিডিওতে, বারবার যে আক্রমণ হয়েছে তারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি ঐক্যবদ্ধ থেকে রাজপথে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে ইনশাআল্লাহ। যদি কোনো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির উপর হামলা করা হয় তাহলে আমরা বাংলাদেশের জনগণ ছাড়ব না। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ৭১-এর পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে। পিআরের মাধ্যমে ফ্যাসিজমকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কিন্তু নির্বাচন হবেই। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ততই একটি মহল ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। ইউসুফ আলীর রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ৭১-এর পরাজিত শক্তি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। জামাত যারা একসময় দেশের মানুষকে হত্যা, পাকিস্তানের হাতে ধরিয়ে দেওয়া রাজাকার আলবদর হিসাবে নারী সমাজকে ধর্ষণ করে নারীদেরকে হানাদার বাহিনীর কাছে পৌঁছে দেওয়া যারা করেছিল, তারা আজকে মুখে সাধু সেজেছে ঠিকই, কিন্তু তারা তাদের অতীত যে আদর্শ সেটা তারা ভুলতে পারছে না। তাই আজকে দেখে তারা আবারও ক্ষমতায় আসার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। সেই ষড়যন্ত্র করছে আজকে কারা? ৭১-এর পরাজিত শক্তিরা পিআর পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় চোরাগুপ্তা হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। যারা চোরাগুপ্তভাবে এখন বিভিন্নভাবে মিছিল করছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে এলে। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দলে বিভেদ সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রতীক হিসেবে শাপলা পাওয়ার সুযোগ থাকছে না এনসিপির, এ বিষয়ে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, কমিশনে তালিকাভুক্ত ১১৫টি প্রতীকের মাঝে শাপলা নেই। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলার প্রতীকে আইনগত কোনো বাধা নেই। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপি সহ নতুন আরও প্রায় 150 রাজনৈতিক দল ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক। এরপর থেকে বিষয়টি নিয়ে চলছে আলোচনা। নির্বাচনকে সামনে রেখে অংশীজনের সাথে সংলাপ ও সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন কমিশনে ব্রিফ করেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ব্রিফিংয়ে এনসিপির প্রতীক সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনে 115টি প্রতীকের মাঝে শাপলা না থাকায় দলীয় প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাওয়ার সুযোগ থাকছে না। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ইসি সচিব জানান, 28 সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 28 তারিখ থেকে করা হবে। এদিকে দুপুরে অপর এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। এই প্রতীক নিয়েই দলের নিবন্ধন চায় তারা। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের জন্য প্রায় 40,000 বডি ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 31তম সভায় এই অনুমোদন দেওয়া হয়, জানিয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সভায় তিনি সভাপতিত্ব করেন। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকার নির্বাচনে প্রয়োজনীয় সবকিছুর জন্য সহযোগিতা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। নির্বাচনের জন্য বলা হয়েছে যে ইলেকশন কমিশনে তো একটা বাজেট দেওয়া হয়েছে, আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার ওটা ইলেকশন কমিশন বলছে এটা আমাদের দায়িত্ব না, ওরা নিতে চায় না এক্সট্রা। আমরা এখন মিনিস্ট্রি থেকে প্রসেস করছে ইউএনডিপি, তো এই বাজেটগুলো সব দেওয়া হবে। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না। ছাত্র জনতার জুলাই আন্দোলন দমনে তৎকালীন ডিএমপি কমিশনার অধীনস্থ পুলিশকে সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিয়েছেন। 17 জুলাই হাবিবুর রহমানের ওয়্যারলেসের এই বার্তা ডিএমপি সংশ্লিষ্ট সকল ইউনিটে পৌঁছে দেওয়া হয়। শেখ হাসিনার মামলার সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর এএসআই কামরুল হাসান তার জবানবন্দিতে মঙ্গলবার এই তথ্য দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষী ছাড়াও সিআইডির ফরেন্সিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জুবায়ের লরেন্স সাক্ষ্য দেন। জবানবন্দিতে সাক্ষী বলেন, শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথন তিনি ফরেন্সিক ল্যাবে পরীক্ষায় নিশ্চিত হন, এটা তাদের বক্তব্য ছিল। এছাড়া এই মামলায় আজ আরও 2জন জব্দ তালিকার সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এদিকে রাজধানীর উত্তরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 1 মাস এবং সিলেটে সাংবাদিক তোরাব হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল 1। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ কথাটা বলেছে, দ্বিতীয় হচ্ছে যে লিডিং পজিশন যে কোমরের নিচে। এখন আপনাকে দেখতে হবে 17 তারিখটা আন্দোলনের কী অবস্থা। 17 তারিখ সরকারি ছুটি এবং সেদিন আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। কেন জনগণের উপর গুলি করার নির্দেশ হলো সেই ব্যাখ্যাটাই আমার সাক্ষী বলেছে যে সেই দিন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করতে হবে। কোমরের নিচে না উপরে সেটা অবান্ত, গুলি করার কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজার নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতির আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ। চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান পরিদর্শন শেষে এক মত বিনিময় সভায় তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপে বাড়ানো হবে নিরাপত্তা।
গুরুত্বপূর্ণ মন্দিরে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। তিনি আরো জানান, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দিরের জন্য দেয়া হবে 5 কোটি টাকা অনুদান। ধর্ম উপদেষ্টা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সামগ্রিকভাবে সকল মানুষের আনন্দের উৎসব। তাই সামাজিক ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। র্যাব মহাপরিচালক কে.এম. শাহিদুর রহমান বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে তৎপর রয়েছে র্যাব। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মোকাবেলায় কাজ করা হচ্ছে বলে জানান মহাপরিচালক। বেলা 12টায় রংপুর নগরীর কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, এবছর রংপুর বিভাগে র্যাবের আওতায় 4670টি পূজা মণ্ডপ রয়েছে। সবগুলোতে অন্যান্য ফোর্সের পাশাপাশি র্যাবের অতিরিক্ত ফোর্স কাজ করবে। গুজব ছড়িয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য গণমাধ্যম কর্মীদেরও সজাগ থাকার অনুরোধ জানান তিনি। এই পরিবেশটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের এই পরিবেশটি সুষ্ঠুভাবে যাতে থাকে সেই জন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে। 31,546টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায়তারা চলছে, আমরা এটা টের পাচ্ছি। তো আমাদের আইসিটি বিভাগ সহ সবগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। ভারতীয় এক গণমাধ্যমকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিবৃতি পাল্টা বিবৃতিতে জড়িয়েছে বিএনপি জামায়াত। ওই সাক্ষাৎকারে জামায়াত বিএনপির কাছে 30টি আসন চেয়েছিল। মির্জা ফখরুল এমন কথা বলেছেন বলে দাবি করে গণমাধ্যমটি। বিএনপি মহাসচিব এমন কথা বলে থাকলে তার নিন্দা জানিয়ে প্রমাণ চেয়েছে জামায়াত ইসলামী। যদিও বিএনপি মহাসচিব ওই গণমাধ্যমটিতে এমন কোনো কথা বলেননি এবং তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। আফজাল হোসেনের রিপোর্ট। বিএনপি জামায়াতের সম্পর্কে টানাপোড়েনের মাঝখানে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারের কিছু অংশ। ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেয়া ওই সাক্ষাৎকারে বলা হয়েছে, বিএনপির কাছে 30টি আসন চেয়েছিল জামায়াতে ইসলামী, কিন্তু তাতে রাজি না হওয়ায় দলটি পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে। এছাড়া জামাত যত বড় না শক্তি, তার চেয়ে বিএনপি বেশি গুরুত্ব দিয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। এ বিষয়ে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এমন বক্তব্য দিয়ে থাকলে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার বক্তব্যকে অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেছেন তিনি। প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইরও। আমাদের জানা মতো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই, ওনার সাথে তো না, কারোর সাথে আমাদের হয়। সরকারের কাছে তো দাবি দিতে হয়, অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আর অনেকগুলো রাজনৈতিক দল পিআর চাচ্ছে, হয়তো ফুল পিআর সবাই চাচ্ছে না, কিন্তু কোনো না কোনো ফরম্যাটে তো পিআর চাচ্ছে। এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, তিনি এমন কোনো কথা বলেননি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো চলছে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি। আজ সকাল 9টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এর অংশ হিসেবে প্রশাসন, একাডেমিক ভবন সহ বিভিন্ন দপ্তরে তালা খোলা হয়নি। শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। পোষ্য কোটা ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, প্রক্টর সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে এই কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আজ সকাল 9টার পর থেকে প্রশাসন ভবনের পশ্চিম পাশে লিচুতলায় কর্মসূচি শুরু করেন কর্মবিরতিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠক কক্ষ খোলার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী। তাদের দাবির মুখে 9:30টায় কক্ষ খুলে দেওয়া হয়।
একটা আমাদের আবাসিক এলাকা, আমাদের বিনোদনের জায়গা, সেখানে আমাদের ছোট বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু সেইখানে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমাদের সম্মানিত সহকর্মীরা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে যে একজন প্রভিসির যেখানে নিরাপত্তা নাই সেখানে সাধারণ শিক্ষক কর্মকর্তার নিরাপত্তা কে দিবে। তাই এই নিরাপত্তার দাবিতে এবং এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত সবকে বিচারের দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচি চলমান আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন 3 দিন পেছানো হয়েছে। আগামী 15 অক্টোবর চাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন এই তথ্য জানায়। কমিশন জানায় প্রার্থীদের অনুরোধে 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে 19 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। সদস্য সচিব অধ্যাপক ডক্টর আরিফুল হক সিদ্দিকী জানান সহসভাপতি পদে বৈধ হয়েছেন 23 জন, সাধারণ সম্পাদক পদে 21 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বৈধ হয়েছেন প্রায় সব প্রার্থী। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বৈধ হয়েছেন 11 জন, তবে সংশোধনযোগ্য ভুল থাকলে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান তিনি। এবারে অন্যান্য খবর। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 664 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 208 জন, বরিশাল বিভাগে 136 জন, ঢাকা বিভাগে 117 জন, চট্টগ্রাম বিভাগে 76 জন, রাজশাহী বিভাগে 57 জন, রংপুর বিভাগে 47, ময়মনসিংহ বিভাগে 17, সিলেট বিভাগে 6 জন ভর্তি হয়েছে। এর আগে রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু। শুরুতে প্রবাসের খবর। সৌদি আরবের জেদ্দায় আগামী 25 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো 2025-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের 12টি স্বনামধন্য কোম্পানি তাদের উদ্ভাবনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার এবং পোশাক অ্যাক্সেসরিজ পণ্য প্রদর্শন করবে। উল্লেখ্য 26টি দেশের প্রতিনিধি এই মেলা অংশগ্রহণ করছে। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে জেদ্দাস্থ স্থানীয় হোটেলে এই বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এই প্রদর্শনী কেবল বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে উপস্থাপন করবে না, বরং এটি হবে দেশের গর্ব ও ভাবমূর্তি তুলে ধরার এক অনন্য সুযোগ। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন পোশাক খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একাধিক সুযোগ তৈরি করবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং কনসুলেটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কিভাবে আমরা আরো বেশি বেশি প্রচার করতে পারি, কারণ প্রচারের মাধ্যমেই আমরা জানি যে হৃদয়ে বা মস্তিষ্কে বিচরণ করা সম্ভব। তো এই এক্সপোটার ব্যাপক প্রচারের উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। যে ইয়াং জেনারেশন আছে তারা অত্যন্ত মেধাবী, তারা প্রচুর পরিমাণে আউটসোর্সিং এ কাজ করেন। তাদের যে এই মেধা, তারা যে আইটিতে ভালো, তারা সফটওয়্যার এক্সপোর্ট করে, আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের কনসুলেটের মাধ্যমে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই সাহায্য নিয়ে এবং অন্যান্য মন্ত্রণালয় সাহায্য নিয়ে ভবিষ্যতে যেন আমাদের আইটিতে আরো বড় বড় এক্সপোর্ট আমরা করতে পারি। আপনাদের বেশি বেশি করে প্রচার করবেন, বেশি বেশি করে আমাদের সৌদি যে বন্ধুরা আছে সবাই যেন আসে, স্টল দেখে বাংলাদেশের পণ্যগুলি দেখে এবং আমাদের এই মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। প্রবাসী দেশের সংস্কৃতি ও দেশের ভাবমূর্তি রক্ষায় কর্মব্যস্ততার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি ও ফেস্টিভ্যালের আয়োজন করেন প্রবাসীরা। এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের 27 সেপ্টেম্বর ক্রাফট কমপ্লেক্সে হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল 2025, যেখানে প্রবাসীদের মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান সহ অনেক তারকা। এই ফেস্টিভ্যালের উদ্বোধন হলো বাংলাদেশকে মালয়েশিয়াতে নতুনভাবে তুলে ধরা, সেতু বন্ধনকে আরো শক্তিশালী করা, অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসীদের গৌরব এবং উদ্ভাবনকে সবার সামনে উপস্থাপন করা এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বকে আরো সুদৃঢ় করা, প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেয়া এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।
কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা জানান মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের জাহাঙ্গীর আলম, জাফর ফিরোজ, রুহুল আমিন সরকার, মাহফুজ কায়সার অপু, মহুয়া রায়চৌধুরী, ওয়াসিম হাসান রেজা, মোহাম্মদ কাজী নজরুল ইসলাম ও জেসমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির জহুর রাজ্যের প্রিন্সেস তুঙ্কু মরিয়ম জারা বিনতে মরহুম সুলতান ইস্কান্দার এবং উদ্বোধন করবেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা। এছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের কূটনীতিক, মালয়েশিয়ান অতিথি এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। সেখানে রয়েছে আমাদের সাংস্কৃতিক পরিবেশনা।